সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ফেরারি আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি মেজর শরীফুল হক ডালিম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। 2 ঘন্টার বেশি এই সাক্ষাৎকারে তিনি নানান কথা বলেছেন। সেগুলো বিশ্বাস করার মতো কি না, যদিও এর আগে তিনি একটি বইতে তিনি এই টাইপের কথাবার্তা আরো লিখেছেন, কিন্তু হঠাৎ করে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এই কথাগুলো কেন আবার সামনে এলো, তাকে কেন আবার সামনে উপস্থাপন করা হলো? আমি তার কথার মধ্যে মানে পুরা 2 ঘন্টার কথাটি আমি শুনেছি। এখানে 3টি জিনিস পেয়েছি যেগুলো আসলে এই রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি তার বক্তব্যটির কয়েকটি অংশ পড়তে চাই, এরপর আমি বলবো যে হচ্ছে তার কোন 3টি জায়গা আসলে তিনি আসলে কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, বা তাকে দিয়ে কি করানো হচ্ছে, এরকম একটা আন্দাজ পাওয়া যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড বা হচ্ছে তাকে যে নৃশংসভাবে মারা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এটা এক ধরনের একটি বন্দুকযুদ্ধ ছিল। সেখান থেকে মানে পাল্টা দিক থেকে কাউন্টার হয়েছে, এই দিক থেকে কাউন্টার হয়েছে, বিপ্লবী তারপরে হচ্ছে যারা বঙ্গবন্ধুর পক্ষ থেকে দুদিক থেকেই মারা গেছেন, তিনি এরকম একটি কথা বললেন। একেবারে এরকম একটি কথা কথা বললেন। তারপরে তিনি বললেন যে হচ্ছে এই মুক্তিযুদ্ধ চলাকালে যখন হচ্ছে ৭ দফা দফা চুক্তি হলো হচ্ছে, তখনই তারা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎখাত করার কারণ তারা জানতেন যে এটাই এই সরকারটাই হচ্ছে পরবর্তীতে ক্ষমতা নেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে এই সরকারের প্রধান হবে। তখন তারা তখন থেকেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎখাত করার একটা এই পরিকল্পনা করেছিল এবং সেখানে অনেকজন যুক্ত ছিল। তিনি নাম পর্যন্ত স্পষ্ট করে বলেছেন। তার বক্তব্যটা একটু পড়ি। যখন ৭ দফা, এটাও মুক্তিযুদ্ধ চলাকালে, সম্ভবত ৭১-এর অক্টোবরে এরকম সময়ে, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। ৭টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্যে অঙ্গরাজ্যে পরিণত হব। শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। কি একটা ভয়ঙ্কর কথা! তিনি বললেন যে হচ্ছে যেই দেশ গঠনই হয়নি, যেই দেশ তখনও স্বাধীন হয়নি, বিজয় অর্জন করেনি পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই দেশ নাকি ইতিমধ্যেই ভারতের করিডোরে ঢুকে গেছে। আরে আপনি যখন যুদ্ধ করছেন, যতদিন পর্যন্ত আপনি স্বাধীন বা হচ্ছে বিজয় অর্জন না করবেন, ততদিন পর্যন্ত তো আপনি বুঝবেনই না যে হচ্ছে আপনি কি ভারতের করিডোরে ঢুকে গেছেন নাকি ঢুকবেন না। এটা তো সত্য কথা যে ভারত যদি আমাদের যুদ্ধে যদি সহায়তা না করতো, আমরা কি এই যুদ্ধে জয়লাভ করতাম? বা কোনো না কোনো ভাবে কি আমরা এই যুদ্ধে অংশ নেওয়ার মতো বা হচ্ছে পাকিস্তানের ওই বর্বর সৈন্যদের মুখোমুখি দাঁড়িয়ে কি যুদ্ধ করে টিকে থাকার সেই ক্ষমতা বাংলাদেশের বাহিনী ছিল? এটা নিয়ে প্রশ্ন হতে পারে, কথা হইতে পারে। থাকুক না থাকুক, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে হচ্ছে যুদ্ধ করে দেশকে জয়লাভ করার, কিন্তু ভারতের সহায়তা ছাড়া তো এটা অসম্ভব ছিল প্রায়। সেই জায়গা থেকে যখন আপনি ভারতের সহায়তায় যুদ্ধ করছেন, তখন এখানে তো তাদের একটা প্রভাব থাকবে। কিন্তু আপনি ভবিষ্যৎ চিন্তা করে ফেলেছেন যে হচ্ছে তখন থেকেই আপনি বলা বলি শুরু করছেন যে হচ্ছে যুদ্ধ শেষ হলে আমাকে আরেকটা অভ্যুত্থানের দিকে যাইতে হবে। মানে কেন রে ভাই? আপনি কি হত্যাকাণ্ড, রক্ত এরকম ছাড়া কি কিছুই বুঝেন না? গেল। মানে তার কথাকে আসলে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। একটা ফেরারি আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে এই মানে নিজেকে বাঁচানোর জন্য নানান কথা বলবে। তবে ৩টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন, "মুজিব তো মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর মার্বেল খেলা নয়। ওখানে ২ পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় ২ পক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারীদের আ কারী বিপ্লবীদের পক্ষ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটা বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল।" এগুলা তার কথা। অর্থাৎ এতক্ষণ ধরে যে বক্তব্যটা পড়লাম, সেখানে এই একটি পার্ট যেখানে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক ধরনের একটি ভর্ৎসনা করা হলো। মানে এমনভাবে ভর্ৎসনা করা হলো, তিনি কোনো নেতাই ছিলেন না, কিন্তু পুরা মানে ইন্টারভিউতে সে এমন কোনো কিছু উপস্থাপন করতে পারেনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মতো মানে যৌক্তিক কোনো কারণ তার কাছে ছিল। সে সবচেয়ে বড় কারণ দেখিয়েছে এটি যে হচ্ছে যুদ্ধ চলাকালে তিনি
তারা কয়েকজন মিলে যে হচ্ছে সেনা পরিষদ গঠন করলেন এবং তারা হচ্ছে তখনই বললেন যে হচ্ছে দেশ স্বাধীন হলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ইয়েটা আসবে, সরকারটা আসবে তার নেতৃত্বে, তাকে আমরা উৎখাত করব। মেজর ডালিম বললেন জিয়াউর রহমান তাদেরই একজন ছিলেন। জিয়াউর রহমান সেনাবাহিনীর 4000 সেনা সদস্যকে হত্যা করেছেন। জিয়াউর রহমান মেজর ডালিমের পিতাকে তার মন্ত্রিসভায় সিনিয়র মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। বাংলা বলতে পারতেন না, জিয়াউর রহমান লিখতেও পারতেন না। মুক্তিযুদ্ধ চলাকালেই সেনা পরিষদের সদস্যরা 25 বছর মেয়াদী গোপন ষড়যন্ত্র করে কোরআন ছুঁয়ে শপথ নিয়েছিল যে তারা শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করবে, কারণ শেখ মুজিব ভারতপন্থী। তার কথা স্পষ্ট। এখন পর্যন্ত যে বক্তব্যগুলো আমি পড়লাম, একটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভৎসনা করা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু না। তার এই পার্টের বক্তব্যে সে হচ্ছে এই বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার গায়ে এক ধরনের একটি কলঙ্ক লেপে দিল। অর্থাৎ বাংলাদেশের মেজর দুইটা দলকে, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ শেখ হাসিনার পতন হয়ে গেল, আওয়ামী লীগ এখন দৃশ্যপটের বাইরে, এবং তাদের যে প্রধান নেতা যিনি যাকে রাষ্ট্রনেতা বলা হয়, এই দেশের স্বাধীনতা অর্জনের রূপকার যিনি, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এতদিন ধরে একটা গোষ্ঠীর দিক থেকে হচ্ছে তাকে নানানভাবে সমালোচনা করা হলো। মেজর ডালিম এখন সেখানে নতুন একটি কোপ দিয়ে দিল, বা হচ্ছে সেই এই সমালোচনার যে স্ফুলিঙ্গ সেখানে হচ্ছে নতুন করে তেল ঢেলে দিল, এরকমই একটা। অর্থাৎ দুইটা দলের দুইটা প্রধানকে, সাবেক প্রধান যাদের হাত ধরে দলগুলো প্রতিষ্ঠা পেয়েছিল, তাদের গায়ে কালিমা লেপন করে দিল। এ তো গেলে একটি কথা। আসেন মেজর ডালিমের আরেকটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ড যদি কোনো রকম অবদান রাখতে পারি, মানে যারা এই 2024-এর গণ অভ্যুত্থান করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তিনি বলছেন যে বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সঙ্গে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্জয় ঘাঁটি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে। খুবই গুরুত্বপূর্ণ কথা এই যে তিনি বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভৎসনা করলেন, জিয়াউর রহমানের গায়ে কালিমা লেপন করলেন। এখন এসে তিনি বলতেছেন যে কোনোভাবে যদি এই বিপ্লবীদের সহায়তা করতে পারি, আমাদের অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে তারা, এটা কি, এই বক্তব্যটি কেন? কোনো না কোনো ভাবে কি হচ্ছে বাংলাদেশের নতুনভাবে পুনর্বাসন হওয়ার একটা চিন্তা ভাবনা নয় কি? অবশ্যই তাই। কারণ তিনি চাচ্ছেন যে হচ্ছে তার একটা অভিজ্ঞতা রয়েছে, তিনি সেনাবাহিনী সম্পর্কে তিনি ভালো জানেন, তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন, সেগুলোর অভিজ্ঞতা রয়েছে, এবং সেনা অভ্যুত্থান, তারপরে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, সেগুলো তিনি খুব ভালো জানেন। এই অভিজ্ঞতাগুলো যদি তিনি শেয়ার করতে পারেন, একই সঙ্গে যদি কোনোভাবে তাকে কাজে লাগানো যায়, তিনি সেই কথাটি বলছেন। এটা এক ধরনের পুনর্বাসনের একটা ইঙ্গিত দিলেন। অর্থাৎ কেউ যদি চায় সেটা তিনি করতে পারেন। তার শেষের দিকের বক্তব্যে তিনি যেটি বলেছেন, জামাতে ইসলামের কোনো মুক্তিযুদ্ধে কোনো কর্মকাণ্ড, তেমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তিনি দেখেননি। এটা কি কোনোভাবে বাস্তব? অর্থাৎ আপনি দেখেন, আপনি যদি তার বক্তব্যের সিঙ্ক্রোনাইজেশনটা দেখেন, একদিকে তিনি বঙ্গবন্ধুকে শেষ করে দিয়েছেন, তাকে তো হত্যাই তিনি করেছেন, তার উপর এখন তার চরিত্রের বাকিটুকুও শেষ করেছেন, জিয়াউর রহমানের গায়ে কালিমা দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশে আসার একটা ইচ্ছা পোষণ করেছেন, তিনি জামাত ইসলামকে ভালো বলছেন। বলেন তো কি হচ্ছে? আওয়ামী লীগ রাজনীতির দৃশ্যপটে নেই, বিএনপি আছে, তবে বিএনপির এখন বিরোধী শক্তি রয়েছে দেশে, যারা বিএনপিকে হচ্ছে এই যে বিএনপি নির্বাচন করতেছে, এটার থেকে একটু হচ্ছে দূরে রাখা যায়, নির্বাচনটা একটু লেন্দি করা যায়, নানান প্রসেস চলতেছে। এই সময়েই কিন্তু হাজির হয়েছেন মেজর ডালিম। তাকে কে কিভাবে কেন কে হাজির করেছে সেটা তো আমরা দেখেছি, কেন কিভাবে তারপরে কি উদ্দেশ্যে হাজির করেছে সেই তর্ক বিতর্কে আমরা না যাই, এবং গেলেও আপাতত কিন্তু তেমন কিছু অনুমান করা যাচ্ছে না। কিন্তু তার বক্তব্যে তিনি আওয়ামী লীগ বিএনপি দুইটাকেই এক ধরনের
বা দুইটা প্রধান নেতাকে, যাদের হাত ধরে এই দুটি দল গঠিত হয়েছিল, তাদেরকেই এক ধরনের কালিমা লেপন করে দিলেন। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি হচ্ছে একদম বড় বিতর্ক তুলে দিলেন। সে জায়গা থেকে এরপর থেকে তিনি এই নতুন বিপ্লবী, নতুন অভ্যুত্থানকারী যারা রয়েছেন তাদেরকে সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার এবং তাদের সঙ্গে কাজ করার একটা ইচ্ছা পোষণ করলেন। তিনি জামাত ইসলামকে ভালো বললেন, বা হচ্ছে তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডকে তিনি মানে অপরাধমূলক কর্মকাণ্ড মুক্তিযুদ্ধকালে হচ্ছে তারা করেনি। অর্থাৎ সব মিলিয়ে তিনি দুইটা দলকে ম্যানেজ করলেন, একটা দলকে তিনি ভালো বললেন, আবার বাকিদের সঙ্গে কাজ করার তিনি ইচ্ছা পোষণ করলেন। সব মিলিয়ে এই লাইভটি যিনি করেছেন তার চ্যানেল থেকে হচ্ছে প্রায় একসঙ্গে 8 লাখ মানুষ পর্যন্ত দেখেছে। এই জায়গা থেকে তিনি মনে করছেন তার ব্যাপক জনপ্রিয়তা এখনো রয়েছে। কিন্তু না, একজন খুনি, একজন ফেরারি আসামি এতদিন পর লাইভে এসেছে, পক্ষে বিপক্ষে নানান মানুষ তার কথা হয়তো শুনতে চেয়েছে, কারণ কি বলতে চান সেজন্য। এগুলো সবাই আপনার প্রেমে মজে সেখানে হচ্ছে লাইভে আসেননি। মেজর ডালিমের এটা জানা উচিত, এবং একজন খুনির পুনর্বাসন বাংলাদেশের মানুষ, এখানে আওয়ামী লীগ থাকুক না থাকুক, বঙ্গবন্ধুর খুনির পুনর্বাসন বাংলাদেশের মানুষ করতে দেবে না, এটা মোটামুটি কনফার্ম থাকেন। একই সঙ্গে কোনো দল যদি আপনাদেরকে পুনর্বাসন করতে চায় এবং আপনি যদি ইচ্ছা পোষণও করেন, কখনোই এটি সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।